কুহু স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত। নিয়তি যে অমোঘ, প্রচণ্ড ও ভয়ঙ্কর, মানুষ যে তার কাছে নিতান্ত অসহায়, এমনই একটি গল্প আজ পাঠ করে শোনাব। গল্প পাঠে আমি শুভ্রা। ঔপন্যাসিক জগদীশ গুপ্তের লেখা দিবসের শেষে গল্পটি। এই গল্পটি সংযোজিত হয়েছিল বিনোদিনী নামে গল্পগ্রন্থতে। চলো গল্পটি শুরু করি। রতি নাপিতের বাড়িটার অবস্থান বড় চমৎকার। বাড়ির পূবে নদী কামদা, পশ্চিমে বাগান, উত্তরে বেণুবন, দক্ষিণে যত দূর দৃষ্টি চলে তত দূর বিস্তৃত শস্যক্ষেত্র। সূর্যদেব দিগন্তরেখা স্পর্শ করতে না করতে তার টকটকে আভাটি রতির গৃহচূড়া চুম্বন করে। রতি ঠিক পাখির ডাকেই জাগে। সন্ধ্যায় তারা যখন গাছের বাসায় ফিরে আসে, তাদের কলকাকলির সঙ্গে সঙ্গে সেই শান্তির সুরে সুর মিলিয়ে তুলসীতলায় প্রদীপ জ্বলে ওঠে। কিন্তু এই এত বড় কাণ্ডের দিকে রতির কোনো দিকপাত নেই। তার চোখ, কান এসব দেখতে শুনতে কিছুই শেখেনি। সে যে চাকরান জমি ভোগ করে, তাই তার একমাত্র ধ্যান। রতি বস্তুতান্ত্রিক। একগুঁয়ে গোপন স্বভাব না হলে রতিকে মন্ত্রলোক বলা যেত না। এবং রতির বাড়ির পশ্চিমে যে বাগান, তার মালিক যাদব দাস আম কাঁঠাল সম্বন্ধে তাকে যে সন্দেহের চোখে দেখে, তা যদি অমূলক জ্ঞানে বিশ্বাস না করা যায়, তবে রতি নিষ্কলঙ্ক চরিত্র। কিন্তু লোকে সে কথা বিশ্বাস করে। 2 ক্রোশ দূরবর্তী রামচন্দ্রপুরের হাটে রতিকে গ্রামের ইতর ভদ্র অনেকেই আম কাঁঠালের কালে আম কাঁঠাল বিক্রয় করতে দেখেছে। রতির একটি মাত্র ছেলে, নাম পাঁচু, বয়স 5। রতির স্ত্রী নারায়ণী 3টে পুত্রকে প্রসবগৃহ হতে নদী গর্ভে নিক্ষেপ করে পাঁচু গোপালের মাদুলি ধারণ করে তারপর পেটে আসে এই পাঁচু। তাই অসংখ্য মাদুলি, কবচ, তাবিজ প্রভৃতি আধিদৈবিক প্রহরণ পাঁচুর সঙ্গে অমঙ্গলের বিরুদ্ধে সশস্ত্রভাবে প্রহরা দিচ্ছে। কিন্তু এতে করে নারায়ণীর মনে তিলমাত্র স্বস্তি নেই। যুঝিতে যুঝিতে জাগ্রত মন্ত্র কখন নিদ্রাভিভূত হয়ে পড়বে তার স্থিরতা নেই। দেবতার নির্মাল্য ও প্রসাদ একসময় কমজোর হয়ে পড়তেও পারে। তাই পাঁচু যখন চোখের আড়াল হয়, নারায়ণী ভাবে পাঁচু বুঝি নাই। এমন শঙ্কা আর উৎকণ্ঠা তার মধ্যে চলতে থাকে। বহু আরাধনার ধন এই পাঁচু। একদিন সকালবেলা ঘুম ভেঙে যে কথাটি বলে বসল, তা যেমন ভয়ঙ্কর তেমনি অবিশ্বাস্য। নারায়ণী তাকে হাত ধরে ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছিল। নিঃশব্দে যেতে যেতে পাঁচু মায়ের মুখের দিকে মুখ তুলে বলল, মা, আজ আমায় কুমিরে নেবে। নারায়ণী চমকিয়ে উঠল। সে কি রে? হ্যাঁ মা, আজ আমায় কুমিরে নেবে। কি করে জানলি? পাঁচু বলল, তা জানি না। ছেলের সর্বনাশে কথা শুনে নারায়ণী প্রথমটা ভয়ানক চমকে উঠল। তারপর একটু ভাবতেই তার দুর্ভাবনাটা কেটে গেল। পাঁচু অসংলগ্ন অনেক কথাই আজ পর্যন্ত বলেছে। একদিন পাঁচু সন্ধ্যাবেলায় একটি পেঁচাকে তাদের ঘরের চালে বসে অট্টহাস্য করতে দেখেছে।
আর একদিন একটা বড় কচ্ছপকে বাচ্চা সহ উঠানে নৃত্য করতে দেখেছে। এমনই সব অসম্ভব কথা নৃত্য পাঁচু বলে থাকে। পাগল ছেলে। রতি স্ত্রীর মুখে পাঁচুর এই উক্তি শুনে পাঁচুকে চোখ রাঙিয়ে ধমক দিল। এই সংস্রবে তার মনে পড়ে গেল তাদেরই গ্রামের মৃত অধর বক্সির কথা। অধর বক্সি যেবারে নৌকা যাত্রা করবার ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় আবঝা জ্যোৎস্নায় নিজেরই ছায়া দেখে আঁতকিয়ে উঠেছিল। নিজেরই ছায়ার দিকে আঙুল দেখিয়ে ভীতস্বরে চিৎকার করেছিল, ওকে ওকে বলে। সেদিন তার রক্তবর্ণ নিষ্পলক চক্ষুর দিকে ভালো করে চেয়ে থাকতে কারো সাহস হয়নি। জনৈক জ্ঞানী ব্যক্তি সেদিন রতিকে ডেকে বলেছিল, রতি, রকম ভালো নয়, এটা মৃত্যুর লক্ষণ। এরকম মনের ভুল হয় পাগলের, আর না হয় যার মরণ ঘনিয়েছে তারে। কথাটা বর্ণে বর্ণে সত্য হয়েছিল। তাই রতি ছেলেকে কঠোর কণ্ঠে শাসন করেছিল আর বলেছিল, খবরদার, ফের যদি ও কথা মুখে আনবি তো তোর কাঁচা কঞ্চি তোর পিঠে ভাঙব। তখন আষাঢ় মাসের প্রথম ভাগ। নদী বেড়ে চড়া ডুবে জল খারাপ পাড়ের দিকে চলে এলো। স্বচ্ছ শান্ত জল পঙ্কিল ও খরগতি হয়ে উঠেছে, তবু ভয়ের কোনো কারণ নেই। এই নদী কামদা, তার দুই তীর আর তার জল তাদের চিরপরিচিত। এ নদী তো নরঘাতিনী রাক্ষসী কখনোই হতে পারে না। এ হচ্ছে স্তনদায়িনী জননীর মতো মমতাময়ী। চিরদিন সে গিরিগৃহে সুপেয় শীতল নীর থেকে তাদের পল্লী কুটিরের দুয়ার পর্যন্ত বহিয়ে দিয়েছে জল, তাই তাকে ভয় নেই। স্নানের বেলায় রতি পাঁচুকে ডেকে এনে বলল, আয় নিয়ে আসি। কাঁচা কঞ্চির ভয়ে পাঁচু সেখানে কোনো প্রতিবাদ না করে মায়ের কাছে ছুটে চলে গেল। মায়ের পিঠের ওপর উপর হয়ে পড়ে দুই হাতে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি আজ নাইব না মা। কেন রে? ভয় করছে। নারানী ছেলেকে কোলে করে ঘরের বাইরে বেরিয়ে এলো আর বলল, পাঁচু নাইবে না আজ। রতি ভ্রুভঙ্গি করে বলল, কেন, কি হয়েছে? হয়নি কিছু। তবে নাইতে চাইছে না, থাক না আজ। রতি আরো শক্ত হয়ে বলল, না না, ওর ভুলটা ভাঙা দরকার। বাবুকে বললুম, শুনে তিনি হাসতে লাগলেন। তিনি তো হাসলেনই, আরো কতজন যে হাসল। গ্রামের বাবু চৌধুরী মহাশয়ের সম্মুখে চামড়ার খুর ঘষতে ঘষতে রতু পাঁচু গোপালের উদ্ভট উক্তিটা বলেছিল। শুনে বাবু নিজে তো হাসলেনই, উপস্থিত আরো অনেককে বলে হাসালেন। কামদার কুমির, ইহা অপেক্ষা হাস্যকর উক্তি আর কি হতে পারে? চৌধুরী বাবু বলেছিলেন, না কিছু নয়, তুই সঙ্গে করে নাইতে নিয়ে আসিস। কুমিরে যদি নেয় তো তোকেই নেবে। রসিক পোদ্দার বাবুর মুখের কথা কেড়ে নিয়ে বলেছিল, বাবু বলেছেন ঠিক, যাতে তার খোরাক হবে। হলধর রাজবংশী বাবুর সম্মুখে কলিকা টানছিল। সে এক গাল ধোঁয়া ছেড়ে বলেছিল, রতি, তুই বাবুর আশ্রয় থেকেও এমন অজ্ঞ, তাতে আবার যেতে নাপিত। বিরক্তিকর বিদ্রূপে মনে মনে রুখে উঠে দাঁড়িয়েছিল রতি।
পাঁচুকে আজ নদীতে নাইতেই নিয়ে যেতে হবে, এমন সংকল্প করে বাড়ি ফিরেছিল। নারানী পাঁচুকে বলল, যাও বাবা, নিয়ে এসো, সঙ্গে একটা বড় মানুষ যাচ্ছে, ভয় কিসের? বলে সস্নেহে মুখ চুম্বন করে পাঁচুকে নামিয়ে দিল কোল থেকে। মনে মনে তার সহস্র বৎসর পরমায়ু কামনা করল। অন্যদিন তেল মাখার সময় পাঁচু ছটফট করত। আজ সে দাঁড়িয়ে নির্বিবাদে তেল মাখল আর বাপের গামছাখানা হাতে নিয়ে পিছন পিছন ঘাটে আসলো। স্নানার্থীগণের ওঠা নামার সুবিধার জন্য পার কাটিয়া জল পর্যন্ত ঢালু করে দেওয়া হয়েছে। জলের ধার পর্যন্ত নেমে আসে রতি দাঁড়ালো। তার কেমন ভয় ভয় করতে লাগলো। নিস্তরঙ্গ বিস্তীর্ণ আবেল জলরাশি যেন ভয়ঙ্কর নিঃশব্দে মধ্যাহ্ন রৌদ্রে শানিত অস্ত্রের মতো ঝকঝক করছে। এত বড় একটা গতিবেগ, অথচ তার শব্দ নাই, অবয়ব নাই, ভালো করে সে যেন চোখেও পড়ে না। যেন গঙ্গাধরের সমস্ত দুঃশাসিত নির্মম শক্তি এই নিঃশব্দে গম্ভীর গতির অনির্দেশ্য বহি অবয়বে ব্যাপিয়া স্তম্ভিত হয়ে আছে। এমন নিদারুণ নিষ্করুণ রূপ নিয়ে এই প্রিয় নদীটি আর কোনোদিন তার চোখে পড়েনি। এর বাইরেটাই আজ এমন ভয়াবহ, না জানি এর দুর্নিরীক্ষে অতল গর্ভে কত হিংসা মেলে ফিরছে। পাঁচু হঠাৎ সভয়ে একটা চিৎকার করে ছুটে এসে তার হাত দুটোকে রতির দিকে জড়িয়ে ধরল। ওটা কি? পাঁচুর ভয়ের কারণটা রতিও দেখেছিল। একটা জলচর কদাকার জানোয়ার হুশ করে ভেসে উঠে ডিগবাজি খেয়ে আবার তলিয়ে গেল। পাঁচুকে ভয় পেতে দেখে রতি হেসে বলল, শুশুক, মাছ তাড়া করেছে। পাঁচু জিজ্ঞেস করল, কেন বাবা? খাবে বলে, ওরা বড় রুই কাতলা মেরে খায়। শুনে পাঁচুর বিস্ময়ের সীমা থাকল না। জলের ভিতর তো অন্ধকার, কেমন করে খুঁজে পায়? এই ক্ষুদ্র ঘটনায় একটু হাসতে পেয়ে রতির ভয় কেটে গেল। তখন তার মনে পড়ল, কামদায় কুমির ভাসতে এ গ্রামের কেউ কখনো দেখেনি, এমনকি সুদূরের জনশ্রুতি এসেও এ গ্রামের কানে কখনো পৌঁছায়নি। তবে ভয় কিসের? ঝপ করে পাছে গভীর জলে পড়তে হয়, এই ভয়ে অতি সন্তর্পণে পা বাড়িয়ে রতি হাঁটু জলে নামল। পাঁচুকে হাঁটুর কাছে টেনে নিল আর এক হাতে তার ডানাটা ধরে অন্য হাতে তার গাটা মেজে দিল। দুই ডানা ধরে তাকে ডুব দেওয়ালো। তারপর ওপরে তুলে গা মাথা মুছে পাঁচুকে বাড়ি পাঠিয়ে দিল। রতি বাড়ি ফিরে হাসতে হাসতে বলল, পাঁচু কই রে? রান্নাঘরের ভিতর হতে ভারী গলায় পাঁচু বলল, খাচ্ছি বাবা। কেমন, কুমিরে নেয়নি তো? মায়ের মুখের দিকে চেয়ে পাঁচু হাসতে হাসতে বলল, না। নারানী বলল, ছেলের আমার এতক্ষণে মুখে হাসি ফুটেছে। সেই দিন বিকেলে ঘুম ভেঙে নারানী বারান্দায় আসতেই পাঁচুরই সমবয়সী কিছু ছেলে মেয়ে তাকে দেখে বিদ্যুৎ বেগে অদৃশ্য হয়ে গেল। তাহাদের এই হঠাৎ পালিয়ে যাওয়ার হেতু নির্ণয় করতে এসে সে ব্যাপারের ভগ্নাবশেষ নারানীর চোখে পড়ল। তার তুলনা বুঝি আর কোথাও নেই। নারানী গালে হাত দিয়ে একেবারে থ হয়ে গেল। হাঁকল, পাঁচু! পাঁচুর সঙ্গীরা বোধহয় এক দৌড়ে বাড়ি পৌঁছে গিয়েছিল, কিন্তু পাঁচু তাদের দেখা দেখে ছুটতে আরম্ভ করলেও বাড়ির সীমানার বাইরে বেরোতে পারল না।
মায়ের ডাক শুনে সে রান্নাঘরের আড়াল থেকেই অত্যন্ত জড়সড়ভাবে এসে সম্মুখে দাঁড়ালো। ছেলের মূর্তি দেখে নারায়ণীর ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠল। ব্যাপারটা এই, নারায়ণী যখন ঘুমোচ্ছিল তখন পাঁচু ও তার সঙ্গীরা ঘরে রাখা ছোট একটা পাকা কাঁঠাল চুরি করে ভেঙে খেয়েছে। কিন্তু কাঁঠাল ভেঙে কিভাবে খাওয়া হয় সেটা না জানার জন্য কাঁঠালের গাঢ় রসে সর্বদেহ আপ্লুত করে ফেলেছে। তার উপর আনন্দের আবেগে উঠোনের ধুলোয় গড়াগড়ি দিয়েছে। কাজেই ছেলের মূর্তি দেখে মায়ের ব্রহ্মাণ্ড জ্বলে উঠেছে। অপরাধীগণের মধ্যে পাঁচু একাই ধরা পড়ল। মায়ের রুষ্ট চক্ষুর সম্মুখে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। পাঁচু মার খেতে খেতে বেঁচে গেল। এত বেলা পর্যন্ত সে যে বড় ত্রাসের ক্লেশ সহ্য করেছে এই অকারণ আর্তনাদে, তাই জন্য রতির ঘুমটাও হঠাৎ ভেঙে গেল। সে বাইরে এসে গা মোড়া দিয়ে বলল, যেমন ছেলের গলা তেমনি তার মায়ের গলা। কি হয়েছে? নারায়ণী বলল, হয়েছে আমার শ্রাদ্ধ, চুরি করে কাঁঠাল খাওয়া হচ্ছে, ছেলের বিদ্যে গত। এই বলে এমনিভাবেই রতির দিকে চাইল, যেন চুরি করে কাঁঠাল খাওয়াটা পুরুষ জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক। রতি ভ্রুভঙ্গি করে বলল, থামো, চেঁচিও না, আমি গিয়ে ধুইয়ে আনছি, তাহলে হবে তো? বলে সে উঠোনে নামল। পাঁচুর হাতে খেলার একটা ঘট ছিল, সেইটা হাতে করে অপরাধী পাঁচু চোখের জল ফেলতে ফেলতে বাপের আগে আগে নদীর দিকে চলল। রতি তাকে জলে ফেলে বেশ করে রগড়িয়ে ধুয়ে তুলল। খানিকটা দূরে উঠে এসে পাঁচু হঠাৎ থামিয়া গিয়ে বলল, বাবা, আমার ঘট। দুজনেই ফিরে দেখল জলের ধারেই ঘটটা পড়ে আছে। পাঁচু আকুল হয়ে বলল, নিয়ে আসি বাবা। রতি বলল, যা। পাঁচু হেঁট হয়ে ঘর তুলে নিয়ে ফিরিয়ে দাঁড়িয়েছে। এমন সময় তারই একান্ত সন্নিকটে দুটি সুবৃহৎ চক্ষু নিঃশব্দে জলের ওপর ভেসে উঠল। পর মুহূর্তে সেই স্থানের জল আলোড়িত হয়ে উঠল। লেজটা একেবারে চমক দিয়ে বিদ্যুৎ বেগে ঘুরে গেল এবং চোখের পলক না পড়তেই পাঁচু জলে পড়ে অদৃশ্য হয়ে গেল। মুদ্রিত চক্ষে আড়ষ্ট জিহবা ভয়ার্ত রতির স্তম্ভিত বিমূঢ় ভাবটা কাটাতে বেশ সময় লাগলো না। পরক্ষণেই তার মুহুর্মুহুর তীব্র আর্তনাদে দেখতে দেখতে নদীর তীর জনাকীর্ণ হয়ে উঠল। যখন ওপারের কাছাকাছি পাঁচুকে পুনর্বার দেখা গেল তখন সে কুমিরের মুখে নিশ্চল। জনতা হায় হায় করে উঠল। পাঁচুর মৃত্যু, পাণ্ডুর মুখ ওপরে সূর্যের শেষ রক্তরশ্মি জ্বলিতে লাগল। সূর্যকে ভক্ষ নিবেদন করে কুমির পুনরায় অদৃশ্য হয়ে গেল। কেবল পাঁচুর মা সে দৃশ্য দেখল না। সে তখন মূর্ছিতা।